যার গায়ে গুলি লাগে মারা যায়। 50 জন লোক থাকলে যদি একজন গুলি খায় তাকে 4 জন নিয়ে দৌড় দেয়, 45 জন ফিল্ড ছাড়ে না। আমি একটা পানির বোতল নেই, যদি আমি গুলিবিদ্ধ হই যেন আমি একটু পানি মুখে দিতে পারি। পরিমাণে মানে গুলি খাওয়া লোকজন, সেটা আমি বুঝাইতে পারবো না কোনোদিন। এটা হচ্ছে একটা ফুটওভার ব্রিজ, তার উপরে দাঁড়িয়ে থেকে সে পতাকা তুলে ধরেছে যাতে করে মানুষের সাহস শক্তি সামনে থেকে যেন নেতৃত্ব দিতে পারে। সে হচ্ছে মোত্তাকিন। এই মোত্তাকিন সম্বন্ধে কিন্তু প্রচুর লেখালেখি ইন্টারনেট ওয়ার্ল্ডে, এবং অনেকেই জানতে চেয়েছে আদৌ ছেলেটা বেঁচে আছে তো, ছেলেটা সুস্থ আছে তো। সে ছেলেটি বেঁচে আছে, সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। মোত্তাকিন, সেদিন কি হয়েছিল আমি ঘটনাটা একটু তোমার কাছ থেকে শুনতে চাই। যখন আমি আন্দোলনের সাথে সম্পর্কিত হই, সামনে যাই, পুলিশের টিয়ার সেল মারতে ছিল বিভিন্ন শিক্ষার্থীরা। ওইটার যে টিয়ার সেলের যে একটা গ্যাস, ওই গ্যাসে আর কি চোখ জ্বালা পোড়া, তারপরে ফেস, তো বিভিন্ন সমস্যার কারণে যারা সামনে ফেস করতেছিল তারা পিছনে আইসা পড়তেছিল। তো তারা যদি দৈমা যায় তাহলে আমাদের আন্দোলনের কি অবস্থা হবে। তো আমার মাথার মধ্যে এতটুকু চিন্তাধারা আসে, তো তখন আমি সামনে যাই ফেস করার জন্য। তখন সেম পরিস্থিতিতে আমিও আর কি টিয়ার সেলের গ্যাস খাই। তো তখন নিজেকে আত্মরক্ষা করার জন্য একটু পিছনে আসি। তখন একজন আঙ্কেল আসে, আইসা আমাকে একটু টুথপেস্ট দেয়, যে বাবা তুমি এইটা ফেজে মাখো, তোমার জ্বালা পোড়া কমবে। তো আমি 2 হাতে নিয়ে আর কি ওইটা ফেজে মাখি, তারপর আমি আর কি পিছনে যাই একটু সেফটির জন্য। তো তখন দুমসে যখন গুলি চলতেছিল তখন অনেকে অলিগলির মধ্যে অবস্থান নিতেছিল, আর যারা আর কি সাহসী তারা তো ফিল্ড কিছুতেই ছাড়তেছে না। তো তখন আমার সাথে সাথে দেখতেছি যে অনেক ছাত্র জনতা স্তব্ধ হয়ে যেতেছে। আমি ভাবতেছিলাম যে তাদের মধ্যে আমি কিভাবে একটা শক্তি সঞ্চয় করিয়ে দিতে পারি। তো আমি ওইখানে গুলি খাওয়া রিস্ক নিয়ে আর কি আমার যে টি শার্টটা ওইটা খুলি, খোলার পরে তারপর আমি একটা পানির বোতল নেই, যদি আমি গুলিবিদ্ধ হই যেন আমি একটু পানি মুখে দিতে পারি। তো তখন আমি আমার কলেজের আইডি কার্ডটা নেই, যদি আমি ওইখানে গুলি খেয়ে মারাও যাই আমার মা বাবা যেন আমার লাশটা পায়। তো একটা উদ্দেশ্য ছিল, যখন আমি এই মুভমেন্টে ওইখানে পতাকাটা জাগাই, যত ছাত্র জনতা বসা ছিল তারা আমাকে দেখে সবাই ক্লাব দিতেছিল, এবং আবার একটা উৎসাহিত হয়েছে যে মানে তাদের মধ্যে একটা নতুন করে প্রাণ আসছে, যেন নতুন করে একটা প্রাণ আসছে। মানে আমি ওই উপরে বসে আর কি অনুভব করতেছিলাম যে না, আমার ভাইরা সবাই একটা শক্তি সঞ্চয় করতে পারছে, তাদের মধ্যে আবার অ্যাকশন নেওয়ার মতো মুড এসে গেছে। তো আমি তখন আবার নেমে যাই, নেমে গিয়ে একটু রেস্ট নেই, না পর আমি আবার ফেস করি সামনের দিকে। এই ঘটনার পরে পরবর্তীতে কি হয়েছে, যে অনেকে হয়তো তোমাকে খোঁজার চেষ্টা করেছে, বাড়ি যে ফেরত যাবে, কারণ এক্স যে রেজিম তাদের লোকজন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যে কোনো সময় তোমার একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার ওই সময়টাতে। তো টার্গেট যখন আমাদের দেশ স্বাধীন হয় নাই তখন আমি টার্গেটে পড়ছি, বিভিন্ন আর কি হুমকির মুখেও পড়ছি। শুনি, যেমন আমার নিজ এলাকা, ওইখানে ওসি আর কি অনেক ডিস্টার্ব করছে আমাকে, তো আমাকে খুঁজছে, আমি বাসায় ঘুমাইতে পারি নাই। আবার আমরা আন্দোলনের সাথে ফেস করি, যে যেখান থেকে পারছে ফেস করছে, কেউ একটু বসা ছিল না। সব থেকে আমি দেশের যে জনগণ, যাত্রাবাড়ি, শনিয়াকড়াতে এবং এসব এলাকা যারা বাসিন্দারা ছিল তারা আমাদেরকে এতটা সাপোর্ট দিছে, পানি, স্লাইন, শুকনা খাবার, সেটা তারপর মেডিকেল টিম, সেটা আমি ভাষায় বলতে পারবো না যে কতটা সাপোর্ট দিছে। ওনারা সামনে পুরো দমসে গোলাগুলি চলতেছে, তো ওনারা যে বড় বড় ড্রামে পানি ভর্তি করে নিয়ে একবারে সামনে চলে যাইতেছে, যারা মানে ফেস করতেছে পুলিশের সাথে ইট পাক্কেল বা এইসব ফেস করতেছে, টিয়ার সেল খাইতেছে, তাদেরকে গিয়ে গিয়ে পানি খাওয়াইতেছে, ভ্যানে করে নিয়ে যায়, পানি খাওয়াইতেছে, তারপর আবার ব্যাগে আসতেছে। আবার এরকম মানে এতটা মানুষ আমাদের প্রতি উদয় ছিল, আমি ভাষায় বলতে পারবো না। আমি মনে করি তারাও একটা যুদ্ধ করছে, তারাও এই যুদ্ধের সাথে সম্পর্কিত ছিল। অবশ্যই তাই। তো ওই দিন আমি সকাল 10টার দিকে আন্দোলনের সাথে নিজেকে সম্পর্কিত করি। তো যখন মাগরিব আজান দেয় তখন আমি বাসায় চলে যাই। তো আমার আব্বু আম্মু আমাকে দেখেই বুঝতে পারতেছিল যে ও আন্দোলনের সাথে ছিল। তো তখন আমার আব্বু আম্মু আমাকে প্রশ্ন করলো, তুই কি এই আন্দোলনে গেছিলি?
তো আমি তখন বললাম না, আমি দাঁড়ানো ছিলাম। তখন আমাকে বুঝাইলো, দেখ যা করস আর না করস, নিজের জীবনের সেফটি আগে। তো বাবা মা ওরকম বলে না, কারণ যেহেতু আমার বাবার বাবা ছিল সেনাবাহিনী, তো আমার দাদা আমার বাবাকে ওইভাবে শিক্ষাটা দিয়েছে দেশপ্রেমটা কি। তো আমি সেম শিক্ষাটা আমার বাবার কাছ থেকে পেয়েছি যে দেশপ্রেমটা কি। তো আমার বাবা আমাকে অত জেরা করে না যে তুমি আন্দোলনে গেছো কেন, আর যাবে না। তো এরকম অনেক ফ্যামিলি দিয়ে আর কি ছেলেকে সাপোর্ট দিয়ে উনিও মাঠে ছিল, এরকম অনেক ভিডিও আমরা দেখছি। তো ওই সকল বাবা মাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনার ছেলেকে আপনারা এভাবে শিক্ষা দিয়েছেন। আমার মনে হচ্ছে যে তুমি যে ধরনের দেশপ্রেমিক একজন মানুষ, তুমিও তোমার পরিবার বা তোমার লেগেসি মনে হয় এই ধরনেরই আর কি। আমার পূর্বপুরুষ গ্র্যান্ডফাদার উনি বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলেন, 71-এ বাংলাদেশ সেনাবাহিনী বেঙ্গলের নায়েব থেকে আর কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বাবা, তো আমি মনে করছি আমার শরীরে আমার পূর্বপুরুষের রক্ত বইছে। অদ্ভুত রক্ত, অদ্ভুত সাহসের রক্ত, অদ্ভুত পবিত্র রক্ত। এ ধরনের মুত্তাকিন থাকলে যে পথ হারানোর কথা বলা হয়, কোনোদিনই বাংলাদেশ পথ হারাবে না। ওই দিন রাত্রে আইসা আর কি আমাকে একটা আমার কাজিন বরিশাল থেকে আর কি আমার ভিডিওটা পাঠাইলো যে ভাইয়া এরকম তুমি তো নিউজ ফিডে সবার তুমি ভাইরাল হইছো। তো তখন আমার মধ্যে এরকম কোনো ফিলিংস ছিল না যে তুমি ভাইরাল হইছি কি, এগুলো তো আমার মাথার মধ্যেই ছিল যে আমি ভাইরাল। এটা তোমার উদ্দেশ্য না, উদ্দেশ্য মাথাতেও নাই। তো আমি আমার যে কাজের জন্য উঠছি আমি ওইটা ওই সময় সাথে সাথে সাকসেস হয়েছি। তো ওই দিন সন্ধ্যায় আর কি বাংলাদেশের সব জায়গায় ইন্টারনেট বন্ধ করে দেয়। তো পরের দিন সকালে ওইটা আবার আন্দোলনে যাই। তো ওই দিনটি ছিল 19শে জুলাই, শুক্রবার। তো আন্দোলনকারী একটু হালকা হালকা ছিল। বের হয়ে রাস্তা থেকে যখন হাঁটতে হাঁটতে আসতেছিলাম, মনে হইতেছিল যে আমি এই দেশের একটা বীর, আমি বুক ফুলিয়ে হাঁটবো। তো আমি যখন বুক ফুলিয়ে হাঁটতেছিলাম, খুব সম্ভবত স্নাইপার হবে, কোনো শব্দ হয় নাই, কিন্তু শো করে এরকম একটা শব্দ হয়েছে। তখন আমি তো মনে করছি যে এটা তো গুলির আওয়াজ। তখন নিজের সেফটির জন্য রাস্তার যে রং সাইড, রাস্তা পুরো গাড়ি ভরা ছিল, আমি ওই সাইড দিয়ে হাইটে গেছি যেন গুলি টুলি করলে গাড়িতে লাগায় নিজেকে আত্মরক্ষা করার জন্য। তো আমি আবার এই ব্রিজের এইখানে গিয়ে অবস্থান করি, মানে এইখানেই পুলিশ গোলাগুলি করতেছিল সামনের দিক থেকে। তা আমার টার্গেট আমার পুলিশের সাথে ফেস করতে হবে, আর যে দিক থেকে যা পারি। তো ওই সময় আসার পরে জুম্মার নামাজ শেষ, পাঞ্জাবি বিভিন্ন রঙের, মনে হইতেছিল যে এক ঝাঁক পাখিরা আসতেছে। এটা দেখার তো অপেক্ষায় তুমি ছিলা? এটা দেখার অপেক্ষা আমি ছিলাম। তো যখন জনতা জড়ো হইতেছে তখনই ছাদ থেকে গোলাগুলি শুরু হয়ে গেছে বিভিন্ন ছাদ, গতদিনের মতো, বৃহস্পতিবারের মতোই। হ্যাঁ হ্যাঁ। তো যেখানে দেখে 50 জন, ওইখানে একটা গুলি করে, যার গায়ে গুলি লাগে মারা যায়। 50 জন লোক থাকলে যদি একজন গুলি খায় তাকে 4 জন নিয়ে দৌড় দেয়, 45 জন ফিল্ড ছাড়ে না। এবার মিলাতে পাচ্ছেন? এক পুলিশ অফিসারকে বলতে শুনছিলাম যে যারে মারি সেই শুধু মরে, বাকিটা তো নড়ে না স্যার। তো তখন গোলাগুলি চলতেছিল। তো আমার এক সহযোদ্ধা ওইখানে বসে পরিচয়, ওর মাথায় গুলি লাগে। তো মাথায় গুলি লাগার পর এটা আমি দেখার পর মানে নিজেকে আত্মরক্ষার জন্য এখানে একটা প্রাইভেট হসপিটাল আছে, তো এই হসপিটালে ঢোকার পরে এত পরিমাণে মানে গুলি খাওয়া লোকজন, সেটা আমি বলে বুঝাইতে পারবো না। এ দেশ সত্যি চায় না। আমি এতে চাম আমরা সত্যি আমাদের ফাঁসি চাই যদি কোনোদিন কোন রেজিম এরকম সিচুয়েশনের সামনে আমাদেরকে দাঁড় করিয়ে দেয় যে দেশের নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্বিচারে এভাবে গুলি করা যায়। ওই সিচুয়েশনে আর কি এত পরিমাণে মিনিটে 3টা-4টা করে গুলি খাওয়া ছেলে পেলে আসে, যাদের বডির উপরে লাগে স্পট ডেড, বডির নিচে যেগুলো থাকে। তো এরকম অনেক স্টুডেন্টদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। তো ঢাকা মেডিকেলে শুনতে পারলাম ওইভাবে ট্রিটমেন্ট দেয় না, তাদের একটা প্রশাসনিক ভাবে চাপ পড়ছে। যে যেভাবে পারছি ফেস করছি। তারপর অনাবিল হসপিটালে দেখতেছি যে মেডিসিনের জন্য টাকা নাই। তো তখন ধনিয়া কলেজের 2টা সিনিয়র আপু, তাদেরকে সাথে নিয়ে আর কি ওই এলাকায় চিল্লে বলতেছিলাম যে স্টুডেন্টদের মেডিসিনের জন্য হেল্প। সব মিলিয়ে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে প্রায় আমাদের হাতে 1,36,000 টাকার মতো এসে গেছে। তো এই টাকাটা ওই ক্যাশিয়ারে দিয়ে দিলাম যে যেভাবে যা পারেন, যে
স্টুডেন্টের ট্রিটমেন্ট আপনাদের হসপিটালে হবে, ওইটা ট্রিটমেন্ট দিবেন, যেটা হবে না তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কোথায় পাঠানো যায় ওইটা সাজেস্ট করবেন, স্টুডেন্টরা পাঠাবে। তো তখন রিক্সায়, সিএনজি, যেভাবে পারছি যে হসপিটালে পাঠাইছি, তো তখন ডাক্তাররা অনেকে সাজেস্ট করতেছিল যে মিটফুটে নিয়ে যান, মিটফুটে নিয়ে যান। দুঃখের বিষয় হলো কি যে মিটফুটে একটা গুলি খাওয়া স্টুডেন্টদেরকে ট্রিটমেন্ট দেয় নাই। ওই হসপিটালের যারা ম্যানেজমেন্টে ছিল তারা আওয়ামী লীগের সব বড় বড় নেতারা। তারপরে মিডিয়ারদের উপরে অনেক চাপ ছিল, যারা যে মিডিয়ারা আর কি প্রকাশ্যে ভিডিও করতেছিল তারা টর্চারিং হইতেছিল প্রশাসনের কাছেই। তো যমুনা টিভিকে সাধুবাদ জানাই, তারা আমাদেরকে শুধু একটা চ্যানেলই যেভাবে সাপোর্ট দিছে, সঠিকটা একবারে তুলে ধরছে। তো আমি একটা দেশবাসীর কাছে একটা জিনিস তুলে ধরতে চাই, যেমন আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে তৌহিদ আফ্রিদি খুব জনপ্রিয়। তো তিনি যদি এই বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে জড়িত না, তিনি যদি একটু হেল্প করত, তিনি 10টা পানি দিত স্টুডেন্টদেরকে যারা দৈমা যেতেছিল, আমি মনে করি তার এই কাজটা করা উচিত ছিল। যেহেতু ওনাদের একটা চ্যানেল আছে মাই টিভি, তো চ্যানেল থাকার মাধ্যমটা কি, আপনার দেশে যত অন্যায় অত্যাচার এগুলো দেশের মানুষের কাছে তুলে ধরবেন। তো আপনি যদি বিভিন্ন রাজনৈতিক চাপে আপনি এটা যদি তুলে না ধরেন, তো আপনি কি চ্যানেল ব্যবহার করতেছেন দেশে? একটা চ্যানেল আপনি দেশের ন্যায় অন্যায় যদি মানুষের কাছে তুলে না ধরতে পারেন, তো আপনি কিসের একটা চ্যানেল চালান, কিসের একটা সাংবাদিক আপনি বেতন দিয়ে রাখতেছেন, কিসের আপনি একটা চ্যানেলের মালিক হইলেন? তো এইটা যারা ইয়ং জেনারেশন আমরা এটা আশাবাদী ছিলাম না। তারপরে তাসরিফ খান, তাকে আমি খারাপ বলবো না, তিনি যথেষ্ট ভালো একজন সৎ মনের মানুষ। এখন আমরা বাংলাদেশের মানুষ তাকে সৎ হিসেবে চিনি, কিন্তু তিনি কেমন শুধু সেটা তিনিই জানেন। কারণ তার মধ্যে যদি ভালো চিন্তাধারা থাকে, ওইটা তার মধ্যে, খারাপ থাকলেও তার মধ্যে। তো আমি মনে করি ওনারও এই বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে জড়িত কি একটু হেল্প, আপনি পানি দেন স্টুডেন্টদের মাঝে, আপনি একটু শুকনো খাবার দেন। স্টুডেন্টরা কি আপনাকে অস্ত্র দিতে বলছে? বা স্টুডেন্টরা বলছে ভাই যে ঝামেলাটা দেখেন, কই বলে নাই তো। যেমন সালমান মুক্তাদি, তাকে নিয়ে অনেক বিতর্কিত একটা সমালোচনা চলতেছিল। তা আমি মনে করি দেশের খারাপ সময়ে খারাপ মানুষই লাগে। তো এতটা ভদ্রতা দেখাইয়া মানে যে কাজটা করলো এটা ঠিক হয় নাই। ওনারা যদি স্টুডেন্টদের পাশে দাঁড়াতো, আমি মনে করি যে আমার পতাকা উড়ানোর চেয়েও এই ঢাকা শহরের যারা ছাত্র জনতা তারা আরো শক্তি সঞ্চয় করতে পারত। কিন্তু যেটা বাস্তব আমি দেখলাম, তারা বিথু, তাদের মধ্যে সাহসটা নাই। আচ্ছা, আমি মোত্তাকিন তোমাকে সামনে রেখে আমি একটা জিনিস অ্যাকনলেজ করতে চাই। যেহেতু যে আন্দোলন চলছিল, সে আন্দোলন একজন অগ্রভাগের সেনানী আমার সামনে উপস্থিত, তার কাছে আমি করজোড়ে ক্ষমাও চেয়ে নিচ্ছি যে আমি যা ভূমিকা রেখেছি চাইতে অনেক বেশি ভূমিকা রাখার সুযোগ ছিল ওই সময়কালীন সময়ে, যা অনেক সময় করা হয়ে ওঠেনি। কিন্তু বিশ্বাস করো, তোমার ভিডিও যখন তুমি আমাকে দেখাবে, আমার ভিডিও আমি দেখাবো যে প্রত্যেকটা দিন হয় হসপিটালে, না হয় কোনো না কোনো একটা মোড়ে গিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে ডেমনস্ট্রেশন করেছি। কিন্তু সেই জিনিসগুলোকে আরো বেশি প্রকাশ করার সুযোগ ছিল আমার, যেহেতু একটা চ্যানেল আছে, একটা কিছু মানুষের ফলোয়ার্স বেজ, একটা প্ল্যাটফর্ম আছে। সেটার জন্য আমি করজোড়ে ক্ষমা চাচ্ছি যে সেই জিনিসগুলো আরো বেশি করে করা উচিত ছিল, যেটা হয়তো আমি করিনি। বাট সশরীরে এমন একটা দিন নাই যে রাত 2টা-3টা পর্যন্ত আমি বাইরে থাকিনি আর অ্যাক্টিভিটির সাথে আমি কাছ থেকে পাশ থেকে এই শিক্ষার্থীদেরকে হেল্প করার চেষ্টা করিনি, যতটুকু পেরেছি আমার নিজের মতো করে। আমরা অনুষ্ঠানের শেষ দিকে অবাক হচ্ছিলাম শুধু এই কথাটা শুনে, আমি যখন তুমি বলছিলে যে আমার গলাতে যে আইডি কার্ডটা ঝোলানো খালি গায়ে, এটাই একটা রিজন যাতে করে আমি লাশ হয়ে গেলে আমাকে চিনতে, যেন আইডেন্টিফাই করতে আমার পরিবারের সুবিধা হয়। এমন মানসিক জোর, এমন পবিত্র আত্মা, এমন দারুণ সুন্দর কাল্ব যার ভেতরে আছে, সেই মানুষগুলোকে সত্যি ছুঁয়ে দেখতে মন চায়। এবং আমি বিশ্বাস করি এ ধরনের জেনারেশনের হাতে এ বাংলাদেশ কোনোভাবে বিপদে বা বিপাকে পড়বে না। সো অনেক শ্রদ্ধা, অনেক অনেক কৃতজ্ঞতা।